Hello, my dear students. Welcome to Fakirat Online School. How are you? I hope you are safe and sound. And I am also sure that all of you are staying home with your family members and passing a good time. Dear students, I am also fine. Before starting my class, I want to introduce myself. I am Dulal Kumar Mondol, Assistant Teacher of Pattaka Keali Pilot Secondary School, Fakirat, Bagirhat. Dear students, today I would like to take a class especially for the students of class 8. Now we are going to talk about transformation of sentences, assertive to interrogative. Dear students, take a pen and open your notebook and listen to me what I say. Dear students, look at the board please. Assertive to interrogative. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে যাই তাহলে আমাদের কিছু নিয়ম অনুসরণ করতে হবে, তাহলে আমরা সুন্দরভাবে সেন্টেন্সটাকে রূপান্তরিত করতে পারবো। রুল অন: সাহায্যকারী ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, তাহলে আমরা কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব? চলো একটা উদাহরণ দেওয়া যাক। He is absent from the meeting. এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমাদের অবশ্যই প্রথমে টু বি ভার্বটাকে প্রথমে আনতে হবে। ইজ সাথে শর্ট ফর্মের এটা নাবোধক যোগ করতে হবে, নট, ইজেন্ট। তারপর আমাদের সাবজেক্ট আনতে হবে, হি। তারপরে যে অংশটুকুন আছে সবটুকুন বসে যাবে। অ্যাবসেন্ট ফ্রম দি মিটিং। তারপর সর্বশেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা স্ট্রাকচারটা কি লিখতে পারি দেখো। তাহলে আমরা প্রথমে টু বি ভার্ব প্লাস নট শর্ট ফর্ম প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন, তাই না? চলো তোমাদের সুবিধার জন্য আরো একটা উদাহরণ দেওয়া যাক অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। You could do the sum. আমরা এটা যদি ইন্টিগ্রেট করি তাহলে কি করব বলো তো? হ্যাঁ, নিশ্চয়ই তোমরা পারবে যে আমরা প্রথমে ভার্বটিকে প্রথমে নিয়ে আসি কুড, তার সাথে একটা শর্ট ফর্মে নট যোগ করতে কুডেন্ট, তারপর অবশ্যই আমরা সাবজেক্ট আনবো, তাই না? কুডেন্ট ইউ, তারপরে মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত ডু দি সাম।
সেই সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা রুলটি বুঝতে পারছো। এখন আমরা রুল নাম্বার 2 তে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম রুলে দেখেছি সাহায্যকারী ভার্ব ছিল, এখন সাহায্যকারী ভার্ব বিহীন, অর্থাৎ সাহায্যকারী ভার্ব থাকবে না। এখানে কি থাকবে বলো তো? প্রিন্সিপাল ভার্ব থাকবে, তাই না? চলো একটা উদাহরণ দেওয়া যাক। একটা উদাহরণের সাহায্যে আমরা বুঝতে পারবো যে রুল নাম্বার 2 তে কিভাবে করতে হবে। যে I waited an hour for you. I waited an hour for you. এখানে নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি যে মূল ভাবটি পাস্ট ফর্মে রয়েছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। আমাদের এখানে টেন্স ও পার্সন অনুযায়ী ভার্ব নিয়ে আসতে হবে। কি নিয়ে আসতে হবে বলো তো? ডিড, তাই না? ডিড নিয়ে আসতে হবে। আর যেহেতু সেন্টেন্সটি হ্যাভ বোধক বাক্যে আছে, সেই জন্য আমাদের সাথে একটা নট যোগ করতে হবে, ডিডেড। তারপরে কি করবো বলো তো? হ্যাঁ, সাবজেক্ট আনতে হবে। ঠিক বলেছো, ডিডেন্ট আই। এবার হবে কি? মূল ভার্ব বা প্রিন্সিপাল ভার্বটা বসে যাবে ওয়েট। ডিডেন্ট আই ওয়েট অ্যান্ড, আর বাকি আছে যা সব বসে যাবে আওয়ার ফর ইউ, তাই না? হ্যাঁ, তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আমরা এই স্ট্রাকচারটি কি লিখবো বলো তো? হ্যাঁ, প্রথমে আমরা স্ট্রাকচারটি লিখতে পারি যে টেন্স ও পার্সন, তাই না? টেন্স ও পার্সন অনুযায়ী ডু ও ডোন্ট। তারপরে কি বসবে? ডিডেন্ট বা ডাজেন্ট লিখি, ডাজেন্ট, ডিডেন্ট প্লাস কি বসবে বলো তো? সাবজেক্ট বসবে, তাই না? সাবজেক্ট বসবে প্লাস এখানে কি আছে? মূল ভার্ব বা হলো প্রিন্সিপাল ভার্ব, প্লাস কি এক্সটেনশন বা বাকি অংশ লিখতে পারি, প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসবে, তাই না বন্ধুরা? হ্যাঁ, চলো তোমাদের সুবিধার জন্য আরো একটা এক্সাম্পল দেওয়া যাক। যেমন he works hard। শিক্ষার্থী বন্ধুরা, প্লিজ লুক এট দ্য বোর্ড। এটাকে আমরা কিভাবে করব? এখানে যেহেতু পার্সন আছে, থার্ড পার্সন সিঙ্গুলার এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই এখানে কি করব বলো তো? হ্যাঁ, আমরা ডাজ নিয়ে আসবো। সাথে কি করব বলো তো? একটা নট থাকবে, তাই না? তারপরে কি হবে বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, সাবজেক্ট নিয়ে আসতে হবে। তারপরে মূল ভার্ব বসে যাবে, তারপরে বাকি অংশ, তাই না? হ্যাঁ, ডাজেন্ট হি ওয়ার্ক হার্ড। Dear learners, I hope that all of you have understood the rule. সাহায্যকারী ভার্ব যুক্ত আমরা এখন রুল নাম্বার 3 তে যাব। ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে যদি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের যেটা
থাকবে সেটা যদি নেগেটিভ ফর্মে থাকে তাহলে আমরা কি করে ইন্টারোগেটিভ করব, তাই না? হ্যাঁ, এটাও একটা সহজ পদ্ধতি। দেখো, তোমাদের সুবিধার জন্য আমরা একটা উদাহরণ দেই। প্লিজ টেক অ্যান এক্সাম্পল। সাজ অ্যাজ, কি লিখতে পারি বলো তো? হ্যাঁ, যেমন হলো হি ইজ নট এ গুড স্টুডেন্ট। হি ইজ নট এ গুড স্টুডেন্ট। এখানে দেখো তো নট যুক্ত হয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে আমরা কিভাবে করব? এখানে আমরা প্রথমে ভার্ব নিয়ে আসবো, তাই না? ইজ নিয়ে আসলাম, তারপরে এই সেন্টেন্সের সাবজেক্ট বলবে, আর পরে এই যে নট নাবোধক শব্দটি উঠে যাবে, তাই না? তাহলে ইজ হি, তারপরে বাকি অংশ ইজ হি এ গুড স্টুডেন্ট। দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম। তাহলে আমরা প্রথমে কি লিখবো বলো তো স্ট্রাকচারে? যে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস নাবোধক শব্দটি উঠে যায়, নাবোধক বোধক শব্দটি উঠে যায়, তাই না? এবার কি করবো বলো তো? প্লাস বাকি অংশ বা এক্সটেনশন লিখতে পারি, এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। চলো আমরা আর একটা এক্সাম্পল দেখি যে কিভাবে এটা করা যায়। যে দে ডিড নট প্লে, they did not play football yesterday. এটাও দেখো এখানে নাবোধক রয়েছে, সুতরাং এটাও আমাদের পূর্বের নিয়মে করতে হবে। প্রথমে আমরা বারবার কোনটা আনবো বলতো? এই যে নাবোধক শব্দটির পূর্বের অংশ ডিড, প্রথমে কি নিয়ে আসলাম? ডিড। তারপরে কি হবে বলতো? হ্যাঁ, ঠিক বলেছো, দে বসবে, তাই না? হ্যাঁ, ডিড দে। তারপরে কি হবে বলতো? হ্যাঁ, ঠিক বলেছো, মূল ভার্ব থেকে শেষ পর্যন্ত ডিড দে প্লে, ফুটবল ইয়েস্টারডে। শেষ প্রশ্নবোধক চিহ্ন। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি আরো একটা উদাহরণ দেই, যে I shall never forget you. I shall never forget you. এইটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি করব বলো তো? হ্যাঁ, এটাও যে নাবোধক আছে, নাবোধক শব্দটি কোনটা? নেভার, দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? তাহলে আমাদের তার আগের শব্দটি কোনটা? শ্যাল। তাহলে এটা কি হবে বলতো? শ্যাল প্রথমে বসে যাবে, তারপরে সাবজেক্ট বলবে আই। এইবার নেভার শব্দটি বিপরীত শব্দ বলবে, কি হবে বলতো? এভার। নেভার থাকলে কি হয়? এবার হবে। এবার তারপরে বাদ বাকি শেষ পর্যন্ত বসে যাবে, ফরগেট ইউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে যখন আমরা পরিবর্তন করলাম, নেভার থাকলে এবার হয়, এরকমের কিছু শব্দ আছে, তোমরা একটু জেনে নাও। দেখো, আমি ডান পাশে তোমাদের সুবিধার্থে কতগুলো শব্দ লিখে দিচ্ছি। এখানে দেখো, প্রথমে যদি নো থাকে কি হবে? নাথিং থাকলে কি হবে? নো বডি থাকলে কি হবে? নেভার থাকলে কি হবে? নান থাকলে কি হবে? আর হলো নো হায়ার।
থাকলে কি হবে বলো তো? হ্যাঁ, সবাই হয়তো বলার জন্য হাত উঁচু করে আছো, তাই না? হ্যাঁ, নো থাকলে কি হবে? অ্যানি হবে, ঠিক বলেছো। নাথিং থাকলে কি হবে? এনিথিং। নাথিং থাকলে কি হবে বলো তো? এনিথিং। এনিথিং হবে। নো বডি থাকলে কি হবে বলো তো? অ্যানিবডি, তাই না? এনি বডি, বিও ডিওয়াই, অ্যানিবডি। নেভার থাকলে কি হবে বলো তো? হ্যাঁ, নেভার তো এখানে লিখেছি, তাই না? নেভার হলে এখানে আমরা এবার করে দেব, তাই না? হ্যাঁ, নান থাকলে কি হবে বলো তো? নান থাকলে এনি অন, এনি অন। নো ফায়ার থাকলে এনি ফায়ার, এনি ফায়ার, এনি ফায়ার হবে, তাই না? দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন রোল নাম্বার 4 যাব, তাই না? তোমরা বোর্ডের দিকে তাকাও এবং আমার সাথেই থাকো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে রুল 4 যেটা বলছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরিবডি অথবা এভরিওয়ান অথবা অল সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব বলো তো? হ্যাঁ, আমরা এখন একটা উদাহরণের সাহায্যে দেখব যে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়, তাই না? এখন আমরা লিখছি যে everyone wishes to be happy, তাই না? হ্যাঁ, দেখো বন্ধুরা, যদি আমাদের সাবজেক্ট হিসেবে এভরিবডি, অল থাকে, তাহলে আমরা কি করব বলো তো? প্রথমে আমরা ইন্টারোগেটিভ করার সময় হু নিয়ে আসবো, এদের পরিবর্তে কি নিয়ে আসবো? হু নিয়ে আসবো। তারপর টেন্স অনুযায়ী আমরা কি করব বলো তো? ডু নট, ডিড নট, ডাজ নট হবে। তাহলে এক্ষেত্রে এস বাই এর যে যোগ আছে কি করব? ডাজ নিয়ে আসবো। হু ডাজ নট বা ডাজেন্ট করা যেতে পারে। হু ডাজ নট, তারপরে কি হবে বলো তো? মূল ভার্ব কি হবে? উইশ টু বি হ্যাপি, জিজ্ঞাসাবোধক চিহ্ন শেষে বসিয়ে দিলাম। এরকম ভাবে আমরা ট্রান্সফার করতে পারি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা যদি স্ট্রাকচারটা লিখি তাহলে কি হবে? যে প্রথমে এদের পরিবর্তে, এদের মানে কি? এভরিবডি, এভরিওয়ান, অল, তাই না? এদের পরিবর্তে কি বসবে বলো তো? হু বসবে প্লাস কি হবে বলো তো? টেন্স ও প্লাস আমরা যদি টেন্স ও পার্সন অনুযায়ী এখানে সংক্ষেপে লিখি যে প্লাস ডু নট, ডাজ নট, ডিড নট বা ডিডেন্ট, এগুলো বসে। তারপরে কি হয় বলতো? মূল ভার্ব বসে বা প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাই না? বা শুধু মূল ভার্ব লিখলেও হবে। তারপরে কি হবে? বাকি অংশ বা এক্সটেনশন ও লিখতে পারি, বাকি অংশ। হ্যাঁ, তারপরে কি হবে বলতো? প্রশ্নবোধক চিহ্ন। এই তো হয়ে গেল। তাহলে আমাদের আরো একটা উদাহরণ দেওয়া যেতে পারে। কিভাবে দেব বলতো? এভরিবডি দিয়ে দিই।
everybody loves a patriot. Everybody loves a patriot. হ্যাঁ, দেখো বন্ধুরা, এখানেও তেমনি যে এভরিবডি আছে, তাহলে কি করবো বলো তো? হ্যাঁ, প্রথমে আমরা হু নিয়ে আসবো, তারপরে এখানে আগের মতো ডাজ নট বসবে। হু ডাজ নট লাভ এ প্যাট্রিয়ট। যদি আমাদের পাস্ট ফর্ম থাকতো, ডিড নট নিয়ে আসতে পারতাম। হ্যাঁ, এরকম ভাবে আমরা বসাই দিতে পারতাম। তাহলে চলো, নাও উই উইল গো টু দা ফিফথ রুল। ফিফথ রুলে কি আছে বলো তো? হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরি অথবা অল প্লাস নাউন যদি সাবজেক্ট হিসেবে থাকে। সাবজেক্ট রুল এখানে আমরা কি বলিলাম বলতো? 5, তাই না? যদি সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে আমরা কিভাবে ইন্টারোগেটিভ করব বলতো? তার আগে আমি এগুলো একটু পরিষ্কার করে নেই। হ্যাঁ বন্ধুরা, তোমরা ভাবতে থাকো কিভাবে করবো বলতো? হ্যাঁ, অনেকেই হয়তো রুলটা জানো। হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্স আমি একটা উদাহরণ দেই, যেমন এভরি মাদার loves her child. হ্যাঁ, একে যদি ইন্টারোগেটিভ করি কি হবে বলতো? দেখো বন্ধুরা, এখানে আছে এভরি, এরপরে কি আছে বলতো? মাদার। এটা হলো নাউন, তাই বলা হয়েছে রুলে যদি এভরি এর অথবা অল এর পরে যদি নাউন থাকে, তাহলে আমাদের কিভাবে ইন্টারোগেটিভে রূপান্তর করা যাবে। তাহলে এই এভরি বা অল এর পরিবর্তে আমরা কি করব বলতো? প্রথমে ইজ দেয়ার এনি, এরপরে যে নাউনটা থাকবে বসে যাবে মাদার, এরপরে যে নাউনটা থাকবে বসে যাবে। তারপরে পূর্বের নিয়ম, এখানে একটা হু আনতে হবে। হু, তারপর টেন্স অনুযায়ী সেই ডু নট, ডিড নট, ডাজ নট এগুলো বলে। তাহলে এখানে দেখতে পাচ্ছি এস যোগ, তাহলে হলো ডাজ নট। হু ডাজ নট লাভ, তার মূল ভার্বটাই বসবে প্রেজেন্ট ফর্ম, লাভ হার চাইল্ড। হু ডাজ নট লাভ হার চাইল্ড। হ্যাঁ, আমরা তাহলে এই স্ট্রাকচারটা কি লিখতে পারি? প্রথমে ইজ দেয়ার এনি বসবে, এদের পরিবর্তে ইজ দেয়ার এনি না, ইজ দেয়ার এনি প্লাস কি বলতো? নাউনটা বসে যাবে। প্লাস কি হবে বলতো? হু হবে। প্লাস কি হবে? ডু টেন্স অনুযায়ী ও পার্সন অনুযায়ী ডু নট, ডাজ নট প্লাস ডিড নট প্লাস কি বসে বলতো? মূল ভার্ব প্লাস বাকি অংশ, তাই না? বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, চলো আমরা আর একটা উদাহরণের সাহায্যে দেখি। এভরি দিয়ে দেব না, আমরা অল দিয়ে দেই। all men want liberty. all men want liberty. বন্ধুরা, এখানে তো আমরা কি করবো বলো তো? হ্যাঁ, আগে নিয়মে ঠিক বলেছো, প্রথমে আমরা ইজ দেয়ার এনি করবো, তাই না? ইজ দেয়ার এনি
তাহলে কি হবে বলো তো, এখানে প্লুরাল আছে, যেহেতু এখানে সিঙ্গুলার হিসেবে ব্যবহার হচ্ছে, এই জন্য আমরা মেনের জায়গায় ম্যান করব। ইজ দেয়ার এনি ম্যান, এখানে যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে সেজন্য আমরা এখানে না সাবজেক্ট হিসেবে এখানে আমরা ডাজ নট আনতে পারি, তার আগে হু ওটা বসাইনি। হু, হু ডাজ নট হ্যাঁ ওয়ান্ট, who does not want liberty। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এবং রুলটি সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছো। চলো আমরা আর একটা রুল দেখি এবং এটি আমাদের সর্বশেষ রুল। রুল নাম্বার এখানে 6 দেওয়া যায়। রুল হলো 6, অ্যাসার্টিভ সেন্টেন্সে nobody, no on অথবা none যদি সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে আমরা কিভাবে করব বলো তো। হ্যাঁ আমরা এখানে উদাহরণ দিতে পারি, নোবডি, নো ওয়ান, নান লিখেছি, এই তিনটে লিখেছি। তাহলে এখানে আমরা নোবডি দিয়ে প্রথমে শুরু করি, নোবডি ট্রাস্ট এ লায়ার। হ্যাঁ আমরা একটা এক্সাম্পল দিলাম, নিচে আমরা একটু এদিকে ঠিক করে নাই, ফ্রেশ করে নাই। হ্যাঁ বন্ধুরা ভাবতে থাকো, বলো তো কি হতে পারে। হ্যাঁ নিশ্চয়ই অনেকে বলার জন্য প্রস্তুত আছো যে এখানে শুধু নোবডি, নো ওয়ান, নান যদি আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সে, সেক্ষেত্রে আমরা এর পরিবর্তে কি করব বলো তো, হু করব, শুধুমাত্র হু করব, তারপরে যতটুকু আছে সম্পূর্ণ রূপে বসে যাবে, তাই না। তাহলে হবে কি হবে, হু ট্রাস্ট এ লায়ার। এইবার প্রশ্নবোধক চিহ্ন দিলাম, সহজেই ট্রান্সফার করা গেল, তাই না। তাহলে আমরা স্ট্রাকচারে কি লিখতে পারি, যে এদের প্রথমে কিসের পরিবর্তে, এদের পরিবর্তে, এদের হলো কি নোবডি, নো ওয়ান, নান, এদের পরিবর্তে কি বসবে, হু বসবে, প্লাস অন্য অংশ অপরিবর্তিতভাবে বসবে, অপরিবর্তিতভাবে বসবে, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। একদম সোজা রুল। হ্যাঁ চলো আমরা আরো একটা উদাহরণ দেখি। নো ওয়ান ক্যান ডু দিস, সহজভাবে আমরা একটা সেন্টেন্স তৈরি করে ফেললাম। হ্যাঁ দেখো এখানে নো ওয়ান লিখেছি, ওখানে তিনটের ভিতরে একটা আছে, তাহলে আমরা সহজেই এখানে হু করে দেবো, তাই না। হ্যাঁ তোমরাই করতে পারছো। তাহলে কি হবে, এরপরে ভাব থেকে শেষ পর্যন্ত হু ক্যান ডু দিস, তাই না, প্রশ্নবোধক চিহ্ন দিলাম। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এতক্ষণে আমার সাথে আছো এবং এই ষষ্ঠ রুল পর্যন্ত তোমরা সবাই পরিষ্কারভাবে বুঝতে পারছো। এখন আমি তোমাদের একটা বাড়ির কাজ দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই অবশ্যই এই বাড়ির কাজটি খাতায় লিখে নিবে। তোমাদের বাড়ির কাজ হলো হোমওয়ার্ক। হ্যাঁ হোমওয়ার্ক কোনটা দেব, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। হ্যাঁ এখানে আমার সাথেই তোমরা লেখা শুরু করো। we should obey our
teachers. We should obey our teachers. Number 2, we drive. We drive our car. We drive our car. Number 3, he has nothing. He has nothing to say. He has nothing to say. Number 4, everybody likes hello. Number 5, every woman loves gold. G-O-L-D, gold. Number 6, নাম দিয়ে শুরু করি। None has ever seen. None has ever seen such a fine sight. তাই না? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই লক্ষ্য করেছো, আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার করে দিচ্ছি। নাম্বার 1, we should obey our teachers. Number 2, we drive our car. Number 3, he has nothing to say. Number 4, everybody likes flower. Number 5, every woman loves gold. Number 6, none has ever seen such a fine sight. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, after opening your school, you must submit your homework to your subject teacher. My dear students, I hope that all of you have enjoyed my class and understood all grammatical points properly. So, thank you very much from the core of my heart. May God bless you. See you again. Bye.